ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 41 এবং 42। সুরভি আক্তার। পরের দিন সকাল পেরিয়ে প্রায় রাত। ঘরবন্দি মেঘা। সেই যে নিজেকে ঘরে আটকে নিল আর খুলেনি দৌড়। বলা চলে রোজও বাড়িতে থাকলে সে দৌড় খুলে না। বেপরোয়া ছেলে সেসবে ধার ধারেনি এখনো। বাড়িতেই নেই সে। মেঘাকে দেখেনি কালকের পর। আজ সকালে বেরিয়ে গেছে, এ অবধি ফেরেনি। ডিনারে বসবেন সকলে। টেবিলে খাবার সাজানো হচ্ছে। সাফা একা নিচে নামলো। ওকে একা দেখে চোখ শুরু করলেন তোফায়েল কবির। ডেকে শুধালেন, সাফা, মেঘা কোথায়? ওদের রুমে। খাবে না? নিচে আসবে না, রুমেই খাবে। মিনমিনে গলার উত্তর করলো সাফা। বসে না থেকে উঠে দাঁড়ালেন তোফায়েল কবির। আর কোনো কথা না বলে সোজা উপরের দিকে পা বাড়ালেন। নক করলেন মেয়েটার ঘরে দরজায়। কাবার্ডের সামনে দাঁড়িয়েছিল মেঘা। এলোমেলো হয়ে আছে সব কাপড় চোপড়। বেডের উপর একটা লাকেজও আছে। নিচের ড্রেসগুলো অগোছালো গোছালো রমণী। ও ভেবেছিল হয়তো সাফা। অনুমতি দিল না দেখেই ঘরে ঢুকলেন তোফায়েল কবির। মেঘার কর্মকাণ্ডে নীরবে পরখ করলেন প্রথমে। নিশ্চুপ থেকে ধীর গলায় ডাকলেন, মেঘা, এসব কি করছো? চকিতে চায় রমণী। ভদ্রলোককে দেখে অপ্রস্তুত হলেও মুচকি হাসে। করিডোরের সামনে থেকে সরে আসে। এই তো বাবা, কাপড় গোছাচ্ছি। এসব কেন? হোমা, প্রিপারেশন নেব না আগে থেকে? আর তো কিছুদিন। এখন গুছিয়ে রাখছি, পরে ঝামেলা বাঁধবে না আর। শুধু টুক করে কেটে পড়ব। থমকালেন তোফায়েল কবির। বুক চিরে দীর্ঘশ্বাস ফেলেন নিঃশব্দে। কণ্ঠ নুয়ে আসে দ্বিগুণ। আমি তোমাকে রোজের থেকে দূরে থাকতে বলেছি, আমাদের থেকে নয়। তোমাদের থেকেও দূরে থাকার অভ্যাস করে নিচ্ছি বাবা। দূরে যাবো যে? মেঘা, হ্যাঁ, নিচে চলো, ডিনার করবে। মেঘা স্থির হয়ে যায়। নরম চোখে তাকালো ভদ্রলোকের দিকে। শান্ত কণ্ঠে বলল, তুমি যাও বাবা, আমি আসছি। প্রস্থান করলেন ভদ্রলোক। মেঘা তার প্রস্থানের পিঠ পিছে মুচকি হাসে। দীর্ঘ ঘাড় উঁচিয়ে বুক ফুলিয়ে শ্বাস ফেলে। কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। কিছু কিছু বাইরে রেখে বাদবাকিগুলো গোছাবে। অত সব জিনিসপত্র ওর কতগুলো লাকেজ লাগবে কে জানে। সবে একটা গোছাতে শুরু করেছে। লাকেজটা ওভাবে রেখে চেইন আটকে দিল। বিছানা থেকে নামিয়ে সেটাকে রাখলো কাবাটের এক পাশে। পুরো আলমারি জুড়ে ওর কত শত জিনিস। মেঘা চোখ ঘুরিয়ে দেখে। ধীরে ধীরে হাত বোলায় নিজের জিনিসগুলোর উপর। রোজও ফিরল 12টার পর। ততক্ষণে সবাই ঘুমে কাঁদা। ফ্রেশ হয়ে নিচে নামলো সে। আপন খেয়ালে নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে উপরে উঠল। ঘরে পৌঁছানোর আগে করাঘাত করলো রমণীর দ্বারে। ধাক্কা দিল, দরজা খুলল না। কপাল কুঁচলে আসলো নির্বিকারে। চোখ শুরু করে দরজার আগাগোড়া নজর নিল। আজ আবার দরজা আটকানো। শক্তি খাটানোর চেষ্টা করলো সে, কিছুতে খুলতে পারলো না। মেঘা দরজা আটকে ঘুমালেও সাফা দরজা খুলে রাখতো ঘুমানোর আগে। রোজের কথা মোতাবেক মেঘার ঘুমানোর অবধি জেগে থাকতো সে। আজও দরজা খুলে দেয়নি। বিব্রত হয় মুখে খিঁচে নেয় রোজও। কফির কাপটা চেপে ধরে গটগটিয়ে নিজের রুমে যায়। ফোন তুলে সাফার ফোনে কল লাগায়। 2-3 বার রিসিভ হয় না। চতুর্থবার রিসিভ হতেই চাপা সরে ধমকায় রোজও। গবেট, তোকে বলেছিলাম না দরজা খুলে ঘুমাবি, মনে নেই? আর চকলেট পাবি না বলে রাখলাম। চকলেট নিতে চাইলে দরজা খুলে দে। ফোনের ওপাশ থেকে কিচ্ছু শোনা গেল না। নীরবতা দেখে রোজও ঘর থেকে বেরিয়ে এ ঘরে দরজার সামনে আসতে আসতে আবার ধমকায়। কি হলো? দরজা খুলতে বলেছি, কানে যায়নি? টুং টুং করে ফোন কাটার আওয়াজ কানে বাজলো। রোজও ভাবলো হয়তো সাফা উঠেছে, কিন্তু না। মিনিট কয়েক দরজার সামনে দাঁড়িয়ে থাকার পরও কোনো কিছুর আভাস পাওয়া গেল না। চরম রেগে চোয়াল শক্ত হয়ে যায় রুদ্রের। কফির মগ রুমে রেখে এসেছে। ফোনটা মুঠো করে পাকিয়ে পকেটে ঢুকিয়ে নিল। রাতের নিস্তব্ধতায় গুমোট চারপাশ। দূরে কোথাও কেউ শ্বাস ফেললেও তার শব্দ শোনা যাবে। এ জায়গায় রোজও নিজের সিদ্ধান্ত নিল দরজা ভাঙার। যেই ভাবা সেই কাজ। একটু পেছলো, আগে পিছে না ভেবে আচমকা সজোরে এক লাথি বসালো 2 কপাটের দরজায়। অমনি হাট করে দমকা শব্দ তুলে ঠাস করে খুলে গেল দরজাটা। 2টো কপাট মেলে গেল দুদিকে।
এক পাশে টেবিল, অন্য পাশে দেয়ালের সাথে বাড়ি খেয়ে বিকট শব্দ তুলে কাঁপলো বাড়ি শুদ্ধ। ছিটকিনি ভেঙে গেছে। রোজও পরোয়া করলো না তা। করছেই বা কবে? হাঁপ ফেলে ঘরে ঢুকলো। বেঘরে ঘুমের অতলে হারিয়েছে দুই রমণী। এই যে বিকট শব্দ হলো, তাতেও কোনো প্রতিক্রিয়া নেই ওদের মাঝে। নড়চড় দেখলো না কারোর। রোজও বাম পাশের সাফাকে দেখে কিরমিরিয়ে বিড়বিড় করলো, কাব্বু, মরেছিস ঘুমের রাজ্যে? আর যদি চকলেট দিয়েছি তোকে, তাহলে নিজের নাম বদলে রাখবো আমি। গবেট একটা, ঠিকঠাকভাবে ছোট্ট একটা দায়িত্ব পালন করতে পারিস না? ঘুমন্ত রমণীর কানে পৌঁছলো না। ফোঁসফোঁস করলো রোজও। নিজেকে ধাতস্থ করে খাটের ডান পাশে পা বাড়ালো। মেঘা শুয়ে ডান কাত হয়ে একটু গুটিয়ে ঘুমিয়ে আছে। হাঁটু ভাঁজ করে মুড়ে ওর সম্মুখে মেঝেতে বসে রোজও। হলদে ডিম লাইট জ্বলছে, যার আলোয় রমণীর ফর্সা চেহারার হলদেটে দেখাচ্ছে। এদিকে দরজার বিকট শব্দে ঘুম ভেঙেছে আজের। পাশেই তার রুম। চমকে উঠেছিল সে। দরফর করে বেরিয়ে এসেছে, চোখ নিবু ঘুমের ভারে। চোখ টলে করিডোরের ওই পাশ ওপাশ তাকাতেই দেখতে পেল মেঘা সাফার ঘরের দরজা শটান খুলে রাখা। কয়েক স্তর ভাঁজ পড়ল তার কপালে। পরক্ষণে উদ্দেশ্যে একটু পা বাড়াতেই দরজার বাইরে থেকে ভেতরকার দৃশ্য নজরে পড়ল। আবছা ক্ষুণ্ণ আলো প্রথমে নজর পড়ল রোজের উপর। মেঝেতে বসে মেঘার দিকে ঝুঁকেছে। রমণীর অবিন্যস্ত কেশরাশি কুণ্ডলি পাকিয়ে ছিটিয়ে রয়েছে বালিশে। মুখের উপর আশ্রে পড়ছে গুচ্ছ কয়েক। রৌদ্র হাত বাড়িয়ে তা সরিয়ে দিল। দৃশ্যমান করলো একবংশীর পূর্ণ মুখশ্রী। আজও কি এভাবে দেখা মাত্রই ভাবাচাকা খায়। ঘুম ঘুম জোড়া চোখ জোড়া বিহত হয়ে আসে তার। চটপট ঘন পলক ফেলে ঢুক গেলে মাথা চাকিয়ে পিছিয়ে আসে। রৌদ্র মেঘার ঘরে, তার মানে ঘরে ঢোকার জন্য দরজা ভাঙল সে। আর এটারই শব্দ হলো। বিস্ময়ে মুখ ফাঁক হয়ে আসে তার। জিভে কামড় বসিয়ে দ্রুত জায়গা ত্যাগ করে আর কিচ্ছু না দেখার আগেই। এদিকে রোজের উদ্বেগ নেই, প্রশান্তি পেয়েছে সে। ঠান্ডা হয়েছে সব উদ্বিগ্নতা। চোখ বুজে দীর্ঘ সময় ধরে রাখলো নিজেকে। অনেক আগেই মাথাটা নামিয়ে রেখেছে মেঘার বালিশের পাশে, মাথার কাছটায়। কপালে কপাল ছুঁই ছুঁই দুজনার। ইদানিং বেশ ঠান্ডা পড়েছে। কমফোর্টার মুড়িয়ে জোড়সড়ো হয়ে শুয়ে আছে একবিংশে। তার গরম শ্বাস ক্ষণে ক্ষণে আছড়ে পড়ছে বেপরোয়া লোকটার মুখের ওপর। রোজের এমন শিরশিরে ঠান্ডা অনুভূত হয়। আর গোছে মাথা উঁচায় সে, একটু এগোয়। ঘুমন্ত রমণীর মুখখানায় 3 স্থানে 3টে পরশাকে। প্রথমে চিকন লতার শুকনো নাক ফুলটায়, দ্বিতীয়ত ভ্রু পাশটায় কাটা দাগটাকে নির্দিষ্ট করে, আর তৃতীয় পাতলা অধরের এক কোণে। রমণী ঘুমিয়ে, তাই বাধা দেওয়ার কেউ নেই। মৃদু মৃদু পরশ বুলিয়ে সরে আসে রৌদ্র। রমণীর বাম গালে হাত রাখে। তারপর চতুর্থ পরশটা আঁকে একবিংশীর বন্ধ চোখের কার্নিশে। ঠোঁট সরাতেই অনুভূত হয় ঠোঁট ভেজা তার, কেমন নোনা স্বাদ পায়। কপাল ঘুটায় সে। এই মেয়ে কি ঘুমের ঘরে কাঁদছে নাকি? চোখের পাপড়িতে পানি জমলো কি করে? রোজও বোঝে না। আর একটু ঝুঁকে আবারও ঠোঁট ছোঁয়ায় নেভালো পত্র যুগলের পিঠে। একই নোনা স্বাদ পায় পুনরায়। তবে বেশি ভাবলো না এই নিয়ে। হয়তো ঘুমের মধ্যে চোখে পানি জমেছে, এটা স্বাভাবিক। মিনির ক্ষেত্রেও দেখেছে ও, ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে মিনি। রেশা বলতো এটা হয় অনেকের। ঘুমের আরামে ঘুমোচ্ছে এই মেয়ে। রোজ রাতে ওর রুমে আসে। একদিনে আভাস পায় না এই মেয়ে। কি গভীর ঘুম তার। রোজের ঘুম কেড়ে আয়েসে রয় এই রমণী। রোজও কেমন নিদারুণ কণ্ঠে ভিড় করে, ইডিয়েট, তোর কাছে আসার জন্য কত শত কি করতে হয় আমায়। কত অশান্তি লাগে তোর বিরহে। তুই এভাবে আরামে ঘুমাস কি করে আমি হিনা? একটু কষ্ট হয় না? আমার যে কষ্ট হয়, খুব কষ্ট হয়। কবে খুঁজবে এই যন্ত্রণাগুলো? কবে হবি আমার? দীর্ঘ ছুটির পর আজ থেকে ভার্সিটি শুরু। করে নতুন সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু আজ থেকে। মাঝে দিন দুয়েক কেটেছে, ছুটি শেষ। প্রথম দিন হওয়াতে মেঘা আর সাফা ভার্সিটি মিস দেয়নি আজ। ফিরেছে সে চিরচেনা প্রাঙ্গণে। মেঘা আসতে চায়নি, সে তো আর পড়বে না, রেজিস্ট্রেশন করবে না নতুন করে। তাহলে এসে কি হবে? সাফা জোরপূর্বক নিয়ে এসেছে ওকে। প্রথম দিনেই ফর্ম পূরণ করে রাখবে ওরা, বাকিটা আদ্র সামলে নেবে।
মেঘা মূলত এসেছে শিশিরের সাথে দেখা করার জন্য। সাফা শিশিরকেও ডেকেছে। ক্যাম্পাসে ভিড় খুব কম আজ, খুব ভিড় আজ। কতগুলো দিন বাদ পুনরায় সমাগমের মুখরিত হয়ে উঠেছে ভার্সিটি প্রাঙ্গণ। মেঘা, সাফা আর শিশির গেটের ভেতরে মিলিত হয়েছে। ফর্ম তুলে পূরণ করা শেষ ইতিমধ্যে। মেঘা ফর্ম তোলেনি। শিশির তা দেখে শুধালো, তুই ফর্ম তুলবি না? মেঘা কেবলই মাথা ঝাঁকায় দুদিকে। বেশি ঘাটে না শিশির। কাউকে জোরপূর্বক অতিরিক্ত প্রশ্ন করার অভ্যাস নেই তার। সময়ও নেই হাতে। খুব অল্প সময় নিয়ে বাইরে বেরিয়েছে। ফিরতে হবে শীঘ্রই। মাঝে আবার আরও একটা কাজ আছে, সেটার জন্য ছটফট করছে রীতিমতো। সাফা ওপাশ এপাশ তাকাচ্ছে। অপেক্ষায় আছে আজের নিচতলায় একটা কেবিনে ওদের বসিয়ে রেখে চলে গেছে। আসলেই ওর হাতে একটা কাগজে তুলে দিয়ে নালিশ ঠুকবে মেঘাকে নিয়ে। এই মেয়ে যে ফর্ম তোলেনি তা জানাবে আগে। আজও আসলো খানিকের মাঝে। ওর কাজ নেই এখানে। মেঘা সাফাকে নিয়ে এসেছিল, শুধু অফিস রুমে ছিল এতক্ষণ। ও আসতেই তেড়ে গেল সাফা। ভাইয়া দেখো, মেঘা ফর্ম তোলেনি। আমি কতবার বললাম, শুনছে না ও। আজও কেবলই মলিন উত্তর করলো, তুলতে হবে না। ওর হাতে একটা পেপার। মেঘার চোখ বোলায় সেটার দিকে। বুঝতে বাকি রইল না। দীর্ঘ হাঁপ ছেড়ে বলে, লাভ নেই ভাইয়া, এই কদিনের জন্য ক্লাস করে কি হবে? লাভ লস তোকে বুঝতে হবে না। বুঝতে বলিনি। টুকটুকি ফর্ম দে। সাফা বাড়িয়ে দিল ওর কাগজটা। পিছু ফিরে শিশিরের জন্য উদ্দেশ্যে বলল, শিশির তোরটাও দে না, ভাইয়া জমা দিয়ে দেবে। বেকার তোকে আর ঝামেলা পোহাতে হবে না। শিশির তাকালো আজয়ের দিকে, তবে আজও তাকালো না। এতক্ষণেও চোখ তুলেনি। কপালে কেমন ভাঁজ। সাফা আঁখ বাড়িয়ে বলা কথাটা বোধহয় বিরক্ত হলো। আজও জমা দিলে একটু হলেও রেহাই পাবে মেয়েটা। নয়তো ঝামেলা পোহাতে হবে আলাদা করে। সময় পার হবে অনেকটা। হাতে সময় নেই। আজের বিরক্তি বুঝেও দনমনা করলো মেয়েটা। থাক, আমি দিয়ে আসছি। কথা শেষ হতেই আজর দিকে হাত বাড়িয়ে দিল। চোখ নিচু করে রাজভারী গলায় বলল, দাও। রক্ষা পায় মেয়েটা। তড়িঘড়ি করে ওর হাতের কাগজটা ধরিয়ে দিয়ে বলে, থ্যাংক ইউ স্যার। আজও বিপরীতে কিছুই বলে না। গুরুভার কণ্ঠে বলে, তাকিয়ে বলল, তোরা গেটের কাছে যা, আমি আসছি। রমণীরা গেটের বাইরে অপেক্ষায়মান। মিনিট কয়েক পেরিয়েছে। শিশির চঞ্চলা হয়ে বারংবার এপাশ ওপাশ তাকাচ্ছে। হাতে মুঠোফোনটা। খচখচ করছে সে। কেউ একজনের আসার কথা। ওই যে ওর হবু স্বামী। হঠাৎ আজ কথা হলো তার সাথে। সে নাকি শিশিরের সাথে দেখা করবে। এর আগে কথা হয়নি। আজ সকালে ফোন করেছিল, বলল বাইরে দেখা করতে। সে তাকে গেতেই শিশিরের বের হওয়া হয়েছে আজ। একেবারে ভার্সিটির কাজটা গুছিয়ে নিল। তিনি বলেছিলেন গেটের কাজ বাইরে অপেক্ষা করতে। দুপুর 12টার দিকে আসবেন। কিন্তু এখন বাজে 12টা 20। আসার কোনো নামগন্ধ নেই। শিশির নিজে থেকে ফোনও দেয়নি। হাতে ফোন নিয়ে উসখুস করছে। যদি লোকটা একবার ফোন করে তাহলে অন্তত জানতে পারবে তিনি কত দূর আছেন। মেঘা আর সাফাকের সামনে ইতস্তত সে। বারবার রাস্তার এপাশ ওপাশ তাকাতেও কেমন অস্বস্তি লাগছে তার। বাকি দুই রমণী ঠোঁট চেপে দেখছে ওর উদ্বিগ্নতা। হবু স্বামীর সাথে দেখা করার জন্য কতটা ব্যাকুল এই মেয়ে। আজও পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়েছে। রাস্তায় উঠে একপাশে থামলো সে। গাড়ি সামনে উত্তাল দর্পণে ভেসে ওঠা পেছনে 3 রমণীর দিকে তাকালো। সাফান দৌড়ে গিয়ে বলে আসলো, যেন একটু অপেক্ষা করে, শিশিরের ফিয়ান্সে আসবে, দেখা করবে ওরাও। এটুকু যথেষ্ট ছিল শান্ত ছেলেটার মস্তিষ্ক অশান্তির বীজ বপনের জন্য। ক্ষণিকের যেন দপ করে জ্বলে উঠল মস্তিষ্ক। চোয়াল হয়ে আসলো শক্ত। খানিক নিজের ওপর চরম বিরক্ত হলো সে। ওই বেয়াদব মেয়েটার উপস্থিতি কেমন অস্থিরতার সৃষ্টি করছিল। তাই তো তাকায়নি একবারও। সব উচেটন সামলাতে চোখ নামিয়ে রেখেছিল। কেমন অস্বস্তি হচ্ছে। ওই মেয়েটাকে নিয়ে হঠাৎ কিসের এত মাথা ব্যথা ওর? কেন এত খারাপ লাগে? এই কদিনে মাথাটা পুরো ঝালাপালা করে দিয়েছে ওই বেয়াদবটা। হাতে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরলো আদ্র। দাঁতে দাঁত পিষে চোখ খিচে বন্ধ করলো। সিটে মাথা এলিয়ে মুখ গোল করে শ্বাস ফেললো। আলতো মাথা চাকিয়ে বোঝালো নিজেকে, আর ভুলেও তাকাবে না ওদিকে। ওই মেয়ের কথা ভাববে না ও। যে মেয়েটার নামটা অব্দি মনে থাকে না, সেই মেয়েটাই নাকি মন মস্তিষ্কে কার্যক্ষমতা ছিনিয়ে নিয়ে পুরোটা দখলদারিতে চালিয়ে বসে আছে। উদ্গ্রীব করে ছেড়েছে শটান এই যুবককে। আজব তো, আগে তো এমন হয়নি।
আগে এমন হতো কই? ওর বিয়ের বাচ্চা পাওয়ার পর থেকেই এই অনাচার শুরু হয়েছে। পেছনে 3 রমণী দাঁড়িয়ে। ক্ষণিকের ব্যবধানে একটা বাইক এসে থামলো ওদের সামনে। বাইকে 2 জন। সামনের জন মাথায় হেলমেট খুলতেই ধক করে ওঠে শিশির। এই তো সেই লোক যাকে সেদিন এক পলক দেখেছিল। এই সেই লোক যার অপেক্ষায় অধীর হয়ে দাঁড়িয়ে আছে ও এখানে। আয়ান। নামটা অস্পষ্টে বিড়বিড় করে শিশির। আয়ানের পেছনে আরো একজন, কেবল উচ্ছৃঙ্খল পোশাকে, বখাটে দুটোই। শিশির আর চোখে মেঘা আর সাফাকে দেখে। এক ধাপ এগোয়, অতঃপর বাইকের পাশে দাঁড়াতেই কাঙ্ক্ষিত ছেলেটা চিবিয়ে বলে, হুট করে উঠে বস। তৎক্ষণাৎ কপালে ভাঁজ পড়ে শ্যামলিনী কন্যার। বুঝে পায় না, অস্পষ্টে উচ্চারণ করে, জি। বাইকের পেছনে ওঠ, লং ড্রাইভে যাব তোকে নিয়ে। এই টনি, চেপে বস একটু, তোর ভাবি বসবে তোর পিছে। মুখখানা কুঁচকে আসে শিশিরের। এমন ব্যবহার আর কথার মানে বুঝলো না সে। ফোনে যখন কথা বললো তখন তো ঠিকভাবেই কথা বলেছে। এখন এভাবে কথা বলছে কেন? পেছনে সাফা আর মেঘা কপাল কুঁচকে শুরু করেছে। একে অপরের দিকে তাকালো ওরা। এটাই তাহলে শিশিরের ফিয়ান্সে? কেমন বখাটের ছাপ স্পষ্ট চেহারায়। পোশাকে আশাকের ঠিক নেই। দুহাতে 10 আঙুলে 10টা আংটি, হাতের কবজিতে অগণিত পেঁচানো রুপোলির চেন, গলায় আরো দুটো। এখানে ওখানে বখাটেদের উৎপাত দেখেছে সাফার মেঘা। সেসব বখাটেদের থেকে কোনো অংশে কম নাই এরা। ভাবসাব আর চেহারার সুরত এক। তাজ্জব বনল ওরা। শিশিরও তাই। সেও বিস্ময় হতবাক। আগের দিন যখন আয়নকে দেখলো এভাবে দেখেনি। বেশ পরিপাটি ভদ্রসভ্য পোশাক আশাকে দেখেছিল। ঢোক গিলে মেয়েটা ঠোঁট ভিজিয়ে বলে, আপনার সাথে দেখা করার কথা ছিল। ডেকেছিলেন আপনি? বলেছিলেন কিছু বলার আছে? যা বলবেন এখানেই বলুন, আমি বাড়ি ফিরবো। পেছনে ছেলেটা কেমন করে হাসে। সেই শুরু থেকেই বিশ্রী নজরে দেখছিল শিশিরের দিকে। এবার তাকানো শিশিরের পেছনে সাফা আর মেঘার দিকে। কেমন গা দুলিয়ে বিশ্রী ভঙ্গিতে হাসলো আবারও। 2 রমণীকে আগাগোড়া পরখ করতে করতে বাজে ইঙ্গিত করলো, আরে মাম্মা, আগে বলবি তো? তোর পাখির সাথে দেখি আরও 2টো পাখি এক্সট্রা আছে এখানে। আমি না হয় আমার বাইকটাও নিয়ে আসতাম। শুধু তুই কেন লং ড্রাইভে যাবি? আমিও যাব। তোর সাথে একটা আর আমার সাথে না হয় 2টো মাল যেত। ওফ, দেখছিস মাল 2টো করে না? একেবারে খাসা হতো ওদের সঙ্গে নিতে। বিশ্রী নজরের সাথে সাথে এমন বাজে কথায় ঘৃণায় মুখ বিকৃত হয়ে আসে মেঘার। মুখ চোখ মুখ কুচকে খিচে ফোঁস করে ওঠে। হিসিয়ে এগিয়ে শিশিরের পাশাপাশি দাঁড়ায়। রেগে বলে দাঁত চেপে, হোয়াট রাবিশ! এসব কী ধরনের বিহেভিয়ার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর ভাইয়া, আপনি শিশিরের সাথে দেখা করতে এসেছিলেন তো? আপনার ফ্রেন্ড এসব কি বলছে? আপনি চুপ করে আছেন কেন এভাবে? আয়নের কোনো প্রতিক্রিয়া নেই, বরং ওর দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো রমণীর শরীরের ভাঁজে। পা থেকে মাথা অবধি পরক করলো লোলুপ দৃষ্টিতে। লতানো কোমরের মাঝামাঝি দৃষ্টি আটকে চিবুক কুচকে বলল, ওফ, জোস তো! কি ফিগার মাইরি! তেজও আছে দেখছি। শালে সুন্দর আসোস, এক্কেবারে খাসা সুন্দর। আর এটাকে দেখ, আজ তো এক বস্তি। কি জুটলো আমার কপালে! মাঝে কোন দিক থেকে এই বস্তিটাকে আমার জন্য বাছাই করলো কে জানে। বড়টা তবু চলে। আবিদের ভাগ্যই ভালোটা জোটে সবসময়, আর আমার ভাগ্যে এই পচা মাল। ছ্যাঃ, এরে নিয়ে মজাটাই আসবে না। শেষের কথাগুলো শিশিরের উদ্দেশ্যে। মেয়েটা কেবল মূর্ত বনে অবিশ্বাস্যে চেয়ে, চোখ যেন অবিশ্বাস্য ছানা বড়া। কথাগুলো শুনে শরীরখানা কেমন ঝাঁকুনি দিয়ে ওঠে। মেঘা এবার তাকায় শিশিরের দিকে। শিশির, এসব কি হচ্ছে? এই ননসেন্স উচ্ছৃঙ্খল বগাটে ছেলেটার সাথে তোর বিয়ে? হাউ পসিবল? মেঘার কণ্ঠে একরাশ অবিশ্বাস। এদিকে আদ্র সিটে মাথা এলিয়ে উইং মিররের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শান্ত চোখে। বাইকের ছেলে দুটো পিঠ ফিরিয়ে উল্টো দিকের পথে। ওদের মুখ দেখার উপায় নেই। আদ্র তো এক চোখ দেখেছে অদূরে দাঁড়ানো শান্ত মেয়েটার দিকে। ওরে কি কথা বলছে তাও বোঝার জন্যই ক্ষণে ক্ষণে শ্বাস পড়ছে বুক চিরে।
এক পর্যায়ে দৃষ্টিতে ঘন পলক ফেলল। এতক্ষণ ধরে কি কথা বলছে ওরা জানতে তৎপর হয়ে উঠল তার বিচলিত মন। দেখতে চাইলো সেই ছেলেটাকে যার সাথে এই বেয়াদব মেয়েটার বিয়ে। কি যেন নাম ওই মেয়েটার? মনে করতে গিয়ে খেই হারালো। জিভের ডগায় নামটা ঘুরছে, তবে উচ্চারণ হচ্ছে না। মনে আছে, মুখে নেই। আজও চোখ বুজে বিড়বিড় করলো, ইয়াহ ভেজা বেড়াল, ভেজা ভেজা শিশির। আই এম রাইট, বাট বিয়াদব, ইটস পারফেক্ট। চোয়াল আয়ান চোয়াল খিচে শিশিরকে আবার আদেশ করে, বাইকে ওঠ। আমার অন্যান্য ফ্রেন্ডরা দেখা করবে তোর সাথে। আমাদের আড্ডার খানায় নিয়ে যাবো তোকে। জলদি উঠে বস পেছনে। শিশির তাকায় বাইকের দিকে। আয়ানের পেছনের ছেলেটা, ও বসবে কোথায়? আর যাবেই বা কেন? কণ্ঠের রোদ আর চোখের অবিশ্বাস্য থেকে শক্ত হলো মেয়েটা। ঘন পলক ফেলে চোখের ঝাপসা ভাব দূর করলো। যাব না আমি। মেঘা, চল এখান থেকে। শিশির মেঘার হাত ধরে অহমিকায় পা বাড়ায় উল্টো পথে। অমনি বাইকে বসে থেকেই ওর বাম হাতটা খপ করে টেনে ধরে আয়ান। কেঁপে ওঠে রমণী, থরথর করে কম্পিত হয় পুরো শরীর। ঝট করে মেঘার হাত ছেড়ে তড়াক করে তাকায় আয়ানের দিকে। ততক্ষণে ও বাইক থেকে নেমে পড়েছে। শিশিরের মুখোমুখি উঠে দূরত্ব ঘোচালো কিরমির করে। তড়ায় ভোরকে পেছনে পেছয় রমণী। আয়ান চিবিয়ে বলে, আই বস্তি, কোথায় যাচ্ছিস? বলছি না তুই আমার সাথে যাবি? আমার সাথেই যাবি তুই। তোর সাহস তো কম নয়, আমায় ইগনোর করে চলে যাচ্ছিস। আদ্র দেখছে এটুকুই। ছেলেটা যেই না শিশিরের হাত খামছে ধরলো, তেড়ে গেল ওর দিকে। সেই তৎক্ষণাৎ আদ্র গাড়ি থেকে নেমেছে ধরফড়িয়ে। শিশির নিজের হাত মুচড়াতে মুচড়াতে চেষ্টা করে বলে, ছাড়ুন আমায়। দেখুন, বিয়ে হয়নি আমাদের এখনো। আপনি বলেছিলেন আমার সাথে কিছু কথা বলার আছে আপনার, তাই আমি বাইরে বেরিয়েছিলাম। আপনার সাথে অন্য কোথাও যাওয়ার জন্য নয়। মুখের ভাষা ঠিক করুন, অসভ্যতম করবেন না। ছাড়ুন আমার হাত। আয়ান না ছেড়ে আরো শক্ত করে চেপে ধরে। ধাপে ধাপে মেয়েটার দিকে এগোয়। বিপরীতে উল্টো পায়ে পেছয় মেয়েটা। রাস্তার খোঁজে পা উঁচু নিচু হয়ে ডাল হারাতে যাবে যে কোনো সময়। আয়ান ক্ষুব্ধ। খুব কাছাকাছি থাকায় মদ আর সিগারেটের বিশ্রী গন্ধ অনুভব করতে পারছে শিশির। অপ্রত্যাশিত স্পর্শ আর এমন বিদঘুটে গন্ধে গা গুলিয়ে আসার দশা। কেমন রিরি করে ওঠে রমণীর কোমলাঙ্গ। স্পর্শটুকু বড্ড তিক্ত লাগছে। আচমকা সেই তিক্ততা থেকে রেহাই পায় শ্যামঙ্গিনী কন্যা। এক ঝটকায় ওর হাত থেকে সে বকেটে ছেলেটার থেকে ছাড়িয়ে নেয় কেউ। আয়নের হাতটা এক ঝটকায় উপড়ে ফেলার ন্যায় ছিটকে ফেলে হে। আকস্মিক জোরে পিছিয়ে যায় আয়ান। আদ্র শিশিরের সামনে দাঁড়িয়ে ওকে নিজের সুঠাম দেহের আড়াল করে রাগে হিসিয়ে ওঠে বজ্রকণ্ঠে, ইউ বাস্টার্ড, তোর সাহস কি করে হয় ওকে ছোঁয়ার? একসাথে চমকায় তিন রমণী। এক মুহূর্তে থেমে আদ্র আবারও চেঁচিয়ে ওঠে, জানোয়ার, হাত ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো যদি দ্বিতীয়বার ওকে টাচ করার চেষ্টা করিস তবে, বাস্টার্ড। আজের হুঙ্কারে পৌঁছেছে অদূর পর্যন্ত। আয়ান থতমত খেলো, ভরকালো। আশেপাশের লোকজন সহ গুটি কয়েক স্টুডেন্ট থেমে তাকিয়েছে এদিকে। সিকিউরিটি গার্ড বেরিয়ে আসলো গেটের সামনে থেকে। আদ্রকে দেখেই বিনয়ী হয়ে মাথা নামালো। ধমকালো আদ্র, সিকিউরিটি? ভার্সিটির বাইরে দাঁড়িয়ে ভার্সিটির স্টুডেন্টকে উত্তপ্ত করা হচ্ছে। চোখ কান কোথায় থাকে আপনাদের? থ্রো দিস আনরুলি ভয়েস আউট অফ মাই সাইট। তৎক্ষণাৎ আদেশ তামিল হলো। আয়ান কিছু বুঝে ওঠার আগেই সিকিউরিটি গার্ডরা চেপে ধরলো ওকে। ওর বন্ধুকেও ছাড়লো না। বাইক রেখে পুরো ভার্সিটি চত্বরের বাইরে ছুঁড়ে ফেলা হলো ওদের। ফিরে এসে মাথা নুইয়ে ভুল স্বীকার করলো, সরি স্যার, আমরা দেখতে পাইনি, নেক্সট টাইম আর ভুল হবে না। শিশির মাথা নুইয়ে রেখেছে, জমে এসেছে পুরো শরীর, কেমন শিশির করছে। মেঘা ওর কাছে গিয়ে ঝাঁকায় ওকে, শিশির আর ওকে? মেয়েটা কেবল নড়ে চড়ে ওঠে। এতক্ষণে পিছু ফিরে আদ্র মেয়েটাকে চিবুক নুইয়ে থাকতে দেখে দীর্ঘ পলকে তাকায়। কেমন রাগ লাগছে এই মেয়েটার উপর আরো বেশি। ওই যে ওর ফিউচার হাজব্যান্ড, ভাবতেও মাথা চক্কর দিচ্ছে। নিজেকে সংবরণ করে চড়া গলায় আদেশ করলো সে, মেঘ, গাড়িতে উঠে বস তিনজনে। এই বলে কটকটিয়ে পা বাড়িয়ে গাড়িতে উঠে বসলো নিজে। গাড়িতে উঠে মেঘা দম খিচে প্রশ্ন করলো শিশিরের হাত টেনে, এসব কি হলো শিশির? ওই ছেলেটার সাথে তোর বিয়ে? মাথা খারাপ হয়ে গেছে তোর? ও একটা বখাটে বাজে ছেলে, তুই জানতিস না এসব?
গাড়ির কি গাড়িতে কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে রমণী। যেন বিশাল বড় শখ খেয়েছে আজ। নড়ছে না, পলকও ফেলছে না চোখে। দীর্ঘ সময় বাদ ধীরে ধীরে চোখ নিবেছে। ঘোলাটে হয়ে আসছে চোখ জোড়া। মেঘার প্রশ্ন শুনল সে, নিজেও তো দেখল। লজ্জায় চিবুক নুয়ে আসছে। আজ কি দেখলো? হেদি কি বুঝলো? ওই লোকটার সম্পর্কে কিছু জানা ছিল না। এই লোক যে এমন হবে তা ওর কবু কল্পনাতেও ছিল না। যেদিন আংটি পরালো সেদিন আবিদ বলেছিল যেন শিশির এই বিয়েটা না করে। অনেক কথা কাটাকাটি হয়েছে সেদিনও। আজ শিশির ভালো মতোই বুঝতে পারছে আবিদ সেদিন কেন এই বিয়েতে অসম্মতি দিয়েছিল। আবিদ তার ভাইয়ের সম্পর্কে কিচ্ছু বলেনি, বোঝানোর চেষ্টা করেছিল না বলেই। ওর না বলা কথাগুলো বোঝেনি শিশির। হিকরার কথা ভেবে, নিজের দিকটা না ভেবেই অন্য কারোর নামের আংটি হাতে পড়েছে। এখন বিয়েও হবে, বাকি নেই বেশি দিন। আর এখন এসবের সম্মুখীন হলো সে। নিজেকে বোঝাতে ব্যস্ত রমণী। মনে হচ্ছে সব ভুল, কিন্তু তা নয়। মেঘা আবার ওকে ঝাঁকায়। কিরে বল, কি করে এই বিয়েতে রাজি হয়েছিস তুই? ওই ছেলেটার সম্পর্কে কিছু জানিস না? শিশির কেবল ছোট ফাঁক করে অস্পষ্ট বিড়বিড় করে, না। হোয়াট? না জেনেই বিয়ে হয়ে যাচ্ছে? বিয়েটা হচ্ছে 23 তারিখে তোর বিয়ে, আর তুই এখন এইসব? শিশির, বুঝতে পারছিস ওই ছেলেটা ভালো নয়? গাড়ি থামান স্যার, আমি নামবো। এক বাক্য। মেয়েটার কণ্ঠে পুরোপুরি বন্ধ হয়ে আসছে। গলায় দলা পাকিয়ে আটকেছে নিঃশ্বাস। জ্বলছে দু চোখ, যখন তখন পানি গড়াবে। কিন্তু এই দু চোখের আবার সহজে ঝর্ণা নামানোর অভ্যাস নেই। নির্জনতা প্রয়োজন। আজও নীরের চোয়ালে ড্রাইভ করছিল। দৃষ্টি ছিল ফ্রন্ট মিররে। দপ দপ করলো, আগুন জ্বলছে মাথায়। চোখ হয়ে উঠেছিল রক্তিম। রক্তবর্ণ চোখের ক্ষোভ চাকার জন্য গাড়িতে উঠেই ক্ষোভ ঢাকার জন্য গাড়িতে উঠেই চোখ সানগ্লাসে লাগিয়েছে। এখনো আছে তা। শিশির এক কথাতেই বিনা বাক্যে গাড়ি থামালো সে। মেয়েটা গাড়ির দরজা খুলে নামতে গেলে সাফা বাধা দেয়। এই শিশির, এখানে রাস্তায় নামছিস কেন? ঠিক নেই তুই? ওকে সাফা, ডোন্ট ওয়ারি, চলে যেতে পারবো একা। তোরা যা, খুব শীঘ্রই তোদের বাড়িতে আসবো বিয়ের দাওয়াত দিতে। এইটুকু বলে ছলছল চোখে চেয়ে মুচকে হাসে মেয়েটা। বাধা উপেক্ষা করে নামলো গাড়ি থেকে। একটা রিক্সা থেকে উঠে পড়লো সেটায়। হুট তুলতেই হেঁচকি উঠল গলা চিরে। চোখ ছাপিয়ে সকলের অগোচরে টুপ করে গাল ভিজলো। রিক্সাওয়ালা শুধালেন, কোথায় যাবেন আপা? দম খিচে নেয় রমণী, জওয়ান রুদ্ধ। উত্তর করার শক্তি নেই। হাতের ইশারা করে সামনের রাস্তা দেখালো। রিক্সা চালক চলতে নিলেই ভরাট ডাক পড়ল পিছন থেকে, দাঁড়ান। থামলেন রিক্সা চালক। আজও এগিয়ে আসলো। গাড়ি থেকে নেমে শিশির রিক্সায় ওঠার সাথে সাথেই মেয়েটার কাঁধে ঝুলানো ভারী ওনার এক পাশ নিচে নেমে এসেছে বাঁধন ছুটিয়ে। চাকা ছুঁই হয়ে ঝুলছে। ঢুকে যেতে পারে। অঘটন ঘটার আগে আদ্র এসে ওনার এক পাশ ধরে সরিয়ে নিয়ে আসলো। পাশাপাশি দাঁড়িয়ে হুট ছাপিয়ে চোখ তুলল শিশিরের পানে। অমনি রমণীর ভেজা চোখ দুটো দেখে আঁতকে উঠল সে। মেয়েটার হাতের উল্টো পিঠে গাল মুছে নেয় আজকে দেখে। এক পলকেই যেন ভেজা চোখ দুটোতে কত বিষণ্ণতা খুঁজে পেল আদ্র। শিশির ওড়না সামলে নেয়, নিজেকে স্বাভাবিক দেখিয়ে তাড়াহুড়ো করে বলে, ধন্যবাদ স্যার। মামা চলুন আপনি। রিক্সা চালক থামলেন না। মর্তবনে থমকে যাওয়া আদ্রকে রেখে চলে গেলেন পাশ কাটিয়ে। আজকাল আর বৃষ্টি হয় না। ঠান্ডা নেমেছে প্রচণ্ড। জানুয়ারির প্রথম সপ্তাহ চলে। সন্ধ্যায় পুরো পরিবারের আড্ডা জমেছে। মেঘা শেখ কবে থেকে রান্না শিখতে চায় রবিনা কবিরের থেকে। মাঝে রবিনা কবির শেখাতে চাইলেন, পরে আর শেখানো হয়নি। রান্না করবে করবে করেও করা হয় না মেঘার। আজকাল গুটিয়ে রাখে নিজেকে, নিচেও নামে না। কাল ভার্সিটি থেকে ফেরার পর ওই যে ঘরে উঠেছে, আর নামেনি। ওর খাবার ঘরে পৌঁছানো হয়। তবে আজ সন্ধ্যায় রবিনা কবির নিচে নামিয়েছেন মেঘাকে। কাল থেকে মেয়েটা আরও বিষণ্ণ শিশিরের চিন্তায়। ওর সাথে কন্ট্যাক্ট হয়নি আর। কিচেনে বাহারি পিঠা বানানো ব্যস্ত দুই রমণী। সিরাত আর মেহেরও আছে। মেঘাও যোগ দিল। হরেক রকম পিঠা বানানো হবে ঠান্ডার এই মৌসুমে। চিতই বানানো হয়েছে কতগুলো। সিরাত নকশি পিঠার নকশা বুনছে মেহেরকে সাথে নিয়ে।
চুলার এক পাশে ভাপা পিঠা বানাচ্ছেন শাহিনা কবির, অন্য পাশে দুধ ঝাল করেছেন রুবিনা কবির। মেঘা একে একে সবাইকে দেখলো চোখ গোল করে। গায়ের চাদরটা ভালোভাবে টেনে নিয়ে রুবিনা কবির কাঁধ ঘেঁষে দাঁড়ালো। পেছন থেকে কাঁধের কাছে থুতনি ঠেকিয়ে জানতে চাইল, দুধ জাল করে কি করবে মা? দুধ চিতই। ও আমার ফেভারিট। মুচকি হাসলেন ভদ্রমহিলা, দ্বিধাহীন বললেন, রোজও খুব ভালোবাসে। অমনি মুখ চুপসে গেল মেঘার, চোখ নামিয়ে সরে আসলো। শাহিনা কবির একে একে ভাপা পিঠা বানাচ্ছেন আর ড্রয়িং রুমে পাঠাচ্ছেন। দুই কর্তা সহ ছেলেরা খাচ্ছে ওখানে। প্লেটে আর কয়েকটা পিঠা তুলে মেঘার দিকে বাড়িয়ে দিলেন তিনি। মেঘা সেসব নিয়ে বেরিয়ে আসলো কিচেন থেকে। সোফার এক পাশে বসলো। আদ্র খাচ্ছে না। তা দেখে ধীরে বলল, ভাইয়া খাবে না তুমি? উহুম। ছোট্ট জবাব। মন উতলা। একটু পর চাপা স্বরে নিজেই জানতে চাইলো, হাজার ইতস্ততা ঠেলে ডাকলো প্রথমেই, মেঘ। মেঘা চেপে বসে উত্তর করে, ওই যে ওই মেয়েটা, ওর নাম যেন কি? কোন মেয়েটা? কালকের জন কি যেন নাম, ভুলে গেছি। কে, শিশির? শিশির। কথা হয়েছে ওর সাথে? ওই স্কাউন্ডেল ছেলেটার সাথে ওর বিয়ে? মেঘা মুখ কালো করে দীর্ঘ হতাশ ফেলল। কথা হয়নি ভাইয়া, কাল থেকে ফোন করছি, ধরছে না। আর বিয়েটা তো ওর ফ্যামিলি থেকে ঠিক করা। ওই ছেলেটা যে অমন, শিশির তা জানতো না বোধহয়। তুমি জানো শিশির ওর আপুর জন্য এই বিয়েতে রাজি হয়েছে। ওই ছেলেটাকে ও চেনেও না। কাল সেকেন্ড টাইম মিট করেছে ওরা, তাও ছেলেটার নিজে ডেকেছিল। আর এই বিহেভিয়ার, আমার তো ভাবতেই অবাক লাগে, ভয় হচ্ছে। শিশির কি কি করবে এখন? কি আবার করবে? বিয়ে করবে না ব্যাস। ও অ্যাডাল্ট একটা মেয়ে, সব কিছু জানে। নিজ চোখে ওই ছেলের ব্যাড সাইড দেখার পর এ বিয়ে করবে ও? করবে ভাইয়া। তুমি শিশিরকে জানো না। ওকে যতটা নরম দেখো তার থেকেও বেশি নরম ও। ওকে আমরাই এখনো অবধি বুঝতে পারি না ঠিক মতো। আজও আর কিচ্ছু বললো না। ঘর মাঝের সবার নীরবতা ভাঙলো বেপরোয়া ছেলের বিচলিত স্বরে। হেই গাইস, কি হচ্ছে এখানে? সবাই একসাথে কি খাচ্ছ? বলতে বলতে এই এসে বসলো সোফায়। এই ঠান্ডাতেও শরীরের ওপর উষ্ণ কাপড় নেই। জ্যাকেট ছিল খুলে কাঁধে ঝুলিয়ে বাড়িতে ঢুকেছে। খোলামেলা চুলগুলো কপালের এখানে ওখানে লুটাচ্ছে। বসে শব্দ করে হাত ছাড়লো, যেন খুব ক্লান্ত। সাফা একপাশে চুপচাপ বসেছিল বড়দের মাঝে। রোজের কথায় প্রত্যুত্তর করলো সে, পিঠা খাচ্ছি ভাইয়া, খাবে? কি পিঠা? ভাপা। আরও আছে। রোজও মেঘার দিকে তাকায়। আদ্রকে ওর পাশে দেখে মারি খিচে। রপণীর ভাবান্তর নেই। ঠোঁট বাঁকিয়ে হাঁক ছাড়লো রোজও, মম, ঝাল পিঠা নেই কোনো? অনেকদিন ধরে মিষ্টি খাওয়া হয় না। একটু মিষ্টি খাওয়ার ফিলিংস হচ্ছে মম। ঝাল ঝাল কিছু নিয়ে আসো তো। নিমিষেই কটমট করে তাকায় মেঘা। বাঁকা হাসি প্রগাঢ় হয় বেপরোয়া লোকটার ঠোঁটে। না বুঝে বলে সাফা, মিষ্টি খাবে? তাহলে ঝাল পিঠা কেন খুঁজছো ভাইয়া? ও তুই বুঝবি না, ঝাল কিছু খাওয়ার পর মিষ্টি খেতে হয়, তাই না সুইট হার্ট? মেকিস্বরের রসিকতা। নীরবে ভিমড়ি খায় রমণী। আজও আর চোখে মেঘার দিকে তাকায়। দুই কর্তা নিশ্চুপ। ছেলের অযথা ভ্যাঙ্গানোর কান কথায় কান দিলেন না। রৌদ্রের সামনে থাকবে না মেঘা। সে উঠে দাঁড়ায়। ধূপধাপ পা ফেলে প্রস্থানের জন্য সিঁড়ির দিকে এগোয়। এগোতেই রৌদ্র নিজেও উঠে দাঁড়ায়। রমণীর পিছু নিতে নিতে বলে সবাইকে শুনিয়ে, আই এম কামিং ওয়াইফি। সিঁড়িতে পা মিলল দুজনার। মেঘার ফোন দিয়ে খোপার কাঁটা টেনে মেঘার বন্দি খোপার কাঁটা টেনে বের করে রৌদ্র। উত্তাল কুন্দল অবিন্যস্ত হয়ে ঝাঁপাতে সময় লাগে না। তবুও রমণীর হেরফের নেই। সে নির্জীব। রৌদ্র কপাল কুঁচকে নেয়। আবেশিত হয়ে বলে রমণীর পিছু নিয়ে, হোয়াট হ্যাপেন ডিব্বি? মুখ ভার কেন? তসিফ কবির নিজ থেকে বেপরোয়া ছেলের কর্মকাণ্ড নীরবে পরখ করে বললেন ভাইয়ের উদ্দেশ্যে, মেঘাকে দূরে থাকতে বলেছিস, অথচ নিজের ছেলে। এই ছেলেকে আটকাবে কি করে তুই? নির্তুর তোফাইল কবির। মেঘা পায়ের গতি বাড়িয়ে দ্রুত কদমে ঘরে ঢুকেছে। দরজা আটকাতে গেলে রুখে দাঁড়ালো রৌদ্র। তবুও চোখ তুলল না রমণী। রৌদ্র দরজা ঠেলে ঝুঁকে বলেন, হেই সুইট হার্ট, কিছু বলছিস না কেন? কদিন ধরে দেখছি কথা বলছিস না, তাকাচ্ছিস না আমার দিকে, কি হয়েছে? মেঘা সরে আসে। বেলকুনিতে গিয়ে বুকে হাত গুটিয়ে দাঁড়ায় নিরেট ভঙ্গিতে। রৌদ্র সেখানেও পিছু নেয়। এই ইভারা, কি হয়েছে জান? রেগে আছিস? কোন কারণে? ও সরি, রেগে আছো? কোনো কারণে? কি করেছি আমি বলো? এবার চুপ
না থেকে চিবিয়ে বিরক্তি প্রকাশ করলো মেঘা। রাইনো মুখো, দেখছেন না আমি আপনাকে ইগনোর করছি, তবুও কেন ঘুরছেন আমার পিছু পিছু? ইডিয়ট, তুই দেখছিস না আমি তোর ইগনোর পেয়ে মরে যাচ্ছি? কেন করছিস এভাবে ইগনোর? কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে যে ভীষণ, সহ্য হচ্ছে না আমার। প্লিজ আমাকে এড়িয়ে চলিস না এমন করে, আমি পারি না সহ্য করতে। আই ডেসপারেটলি ওয়ান্ট ইউর অ্যাটেনশন জান পাখি। বেরিয়ে যান আমার রুম থেকে প্লিজ, একলা থাকতে দিন আমায়। আমি বিরক্তি হচ্ছি আপনার উপর। কী হয়েছে? সেদিন থেকে এইভাবে এড়িয়ে চলছিস আমায়? ওই লোকটা কী বলেছে তোকে? বকেছে? একবার শুধু বল। তুই তোর হাজব্যান্ডের সাথে ছিলি সেদিন, ওনার কি এসে যায় এতে? ইভারা, স্পিক আপ। রাগ প্রকাশ পেল এবার। মিখার বিমুখতা দেখে রাগ বাড়ল, কোনোই চেপে নিজের দিকে ঘোরালো ওকে। দাঁত পিষে বলল, এই ইডিয়েট, কী চাই তোর? আপনার থেকে মুক্তি। কজ আই হেট ইউ। সমনের দ্বিধাহীন তেজি উত্তর। এ জীবনে এ চাওয়াটা আর পূরণ হবে না তোর। কজ আই ওয়ান্ট ইউ। সমস্যা কি আপনার? তুই তাহলে আমি নামক এই সমস্যার পিছে সবসময় পড়ে থাকেন কেন? লিভ মি। সলিউশন যে তোর মাঝেই নিহিত। কি করে ছাড়ি? তোর আসক্তি যে বড্ড নেশা, জান পাখি। কি করে বোঝাই তোকে? গত 5 বছর এই নেশা কোথায় ছিল? কোথায় ছিল এই বেপরোয়া আসক্তি? ঢং দেখাতে এসেছেন, দূরে যান আমার থেকে। খবরদার নাটক করতে আসবেন না। ওহ সুইট হার্ট, তোর নেশা আসক্তি যদি 5 বছর আগে প্রকাশ করতাম না, তাহলে এখন খুঁজে পাওয়া যেত না তোকে। লুডভিগ কবির রোজের বেপরোয়া আসক্তির তোপের মুখে পড়ার দম ছিল তোর সেই বয়সে? এই বয়সে আছে। চলবে। কেমন হয়েছে আজকের পর্বটি জানাতে ভুলবেন না। আর রোজকে কেমন লাগছে বিশেষ করে সেইটা বলে যাবেন। আজের তরপরণে কেমন লাগছে? আগামী পর্বে হতেও পারে বিশাল এক টুইস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।